শুরু করবো ভাইয়া। জি ম্যাম, শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া আপু। কথা শোনা যাচ্ছে? আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার মাহমুদা শারমিন প্রিয়া। সরি, হচ্ছে আমার গলার অবস্থা খুবই খারাপ। তারপরে আমি কিছু কথা বলবো, যেহেতু সামনে আমাদের রমজান শুরু হচ্ছে, একটা ঈদ আসবে, ঠিক আছে? সবাই আসলে একটু প্যানিকড যে ২টা মাস চলে গেল, ৪ মাস সময় আছে। এখন আসলে আদৌ পারবো কিনা আমি এই সেশনটা বাদ দিব কিনা, ঠিক আছে? তো আমি একটু কিছু কথা বলে দিব। ১ নাম্বার হচ্ছে, মনে রাখবেন, এফসিপিএস পার্ট 1 এর জন্য ২ টা শর্ত। একটা হচ্ছে লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। ২ নাম্বারে হচ্ছে কোনো সেশন মিস দেওয়া যাবে না। কোনো সেশন নো মিস, ঠিক আছে? কোনো সেশন যাতে আমার মিস না যায়। কারণ কি, কোন সেশনে কোন সেশনে যে আপনার জন্য কমন প্রশ্নগুলো পড়ে যাবে এটা কিন্তু আপনি জানেন না। প্লাস কোন সেশনে যে আপনার পাস হবে সেটাও আপনি জানেন না। পার্ট 1 হচ্ছে এমন একটা এক্সাম যার আগে, রেজাল্টের আগে কার পাস হবে এটা কেউ জানে না। অনলি রেজাল্টের দিন জানে, ঠিক আছে? তো সেশন মিস দেওয়া যাবেই না। একদমই যদি কারো ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে তখন হচ্ছে সেশন মিস দেওয়ার চিন্তা করবেন, কিন্তু তাছাড়া না, সেশন মিস দিবেন না। প্লাস লেগে থাকবেন। আপনার যত সময় থাকুক, আপনি যদি ৪ মাস আগে থেকে পড়া শুরু করেন, ৩ মাস আগে থেকে শুরু করেন, ২ মাস আগে থেকে, ১ মাস আগে থেকে, যত সময় আগে থেকেই পড়া শুরু করেন না কেন, সব সময়ের পড়ারই একটা আপনার প্যাটার্ন থাকবে, টিপস ট্রিক্স থাকবে। আপনি যদি ১ মাস আগে থেকেও পড়া শুরু করেন, এক্সাম হলে অ্যান্সার করে আসার সেটারও কিছু বুদ্ধি আছে। সেটা আমরা ১ মাস আগে বলে দিব। এখন ৪ মাস আগে আপনি কিভাবে পড়বেন? ১ নাম্বার কথা হচ্ছে, ৪ মাস কিন্তু এনাফ টাইম। এখন মাঝখানে আমাদের অবশ্যই কিছু সময় হচ্ছে আমি কম পাবো পড়ালেখার জন্য। আ জুলাই সেশনে যারা আমরা পরীক্ষা দিব, তারা হচ্ছে একটু সময় কম পাবো, যেহেতু আমার মাঝখানে ঈদ আছে। কিন্তু সে চিন্তা করে আমার বসে থাকলে হবে না। আমার হচ্ছে মনে রাখতে হবে, যেহেতু আমি একটু ঈদের জন্য আমার কিছু সময় যাবে, তাহলে আমার বাকি সময়গুলোকে সেভাবে ইউটিলাইজ করে ফেলতে হবে, ঠিক আছে? ১ নাম্বার কথা হচ্ছে, আপনারা এখন পড়ার টেবিলে যত পারেন কম বই রাখবেন। কারণ চোখের সামনে বেশি বই থাকলে আমার চিন্তা ভাবনা আরো বেড়ে যাবে, প্যানিক হবে, জানলে এত বই আমাকে শেষ করতে হবে। পড়ার সামনে টেবিলে ১ম এ যেটা রাখবেন সেটা হচ্ছে একটা ছোট খাতা। একটা ছোট খাতা রাখবেন। ২ নাম্বারে রাখবেন হচ্ছে আমাদের ডিসি দত্ত ২ টা বই। ডিসি দত্ত ২ টা বই। ৩ নাম্বারে রাখবেন হচ্ছে বেসিক শিট। বেসিক শিট রাখবেন, ঠিক আছে? এগুলা হচ্ছে যেটা না পড়লেই না সেটা। আর ৪ নাম্বারে রাখবেন হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক, যেটা সিনাপসের আছে, যেটা হচ্ছে প্রিভিয়াস সেশনের কোশ্চেন এড করা। প্রিভিয়াস ৫ সেশনের কোশ্চেন যেখানে এড করা, সেই কোশ্চেন ব্যাংকটা সাথে রাখবেন। তাহলে এই টোটাল এখানে যে ৪ ধরনের বই বললাম, শুধু এই ৪ ধরনের বই এখন আপনি শুধু পড়ার টেবিলে রাখবেন। ঠিক আছে? তাহলে কি হবে? আমার প্যানিক লাগবে না। মনে হবে যে এই কয়টাই মাত্র বই আমাকে পড়তে হবে। তাহলে আমি পড়ার আগ্রহ আরো পাবো। এখন কোনটার কি কাজ? ১ম এ ছোট খাতা যেটা রাখতে বললাম, সেটা হবে হচ্ছে আপনার পারি না খাতা। ঠিক আছে? সেটা হবে আপনার পারি না খাতা। মনে করেন আপনি আজকে থেকে পড়ালেখা শুরু করলেন। আমাদের কিছু, কিছু চ্যাপ্টার আছে, যারা অলরেডি লং ব্যাচে ক্লাস করছেন তারা জানেন। কিছু, কিছু চ্যাপ্টার আছে যেটা আমাকে ডিটেইলস এ সময় দিয়ে পড়তে হয়, কনসেপ্ট ক্লিয়ার করে। কিছু চ্যাপ্টার আছে যেটা হচ্ছে একটু কম পড়তে হয়। কিছু চ্যাপ্টার আছে যেটা একদমই কম পড়তে হয়, ভেরি সিলেক্টিভ। ১টা ২টা বক্স অথবা ১-২টা লাইন। তাহলে যে চ্যাপ্টার গুলো আমাকে ডিটেইলস এ পড়তে হয়, আমার এই সাজেশনে সেগুলোর লিস্ট আছে। সেই চ্যাপ্টার গুলোর জন্য আমি একটু সময় দিব। যেমন খুবই কমনলি আমাদের অপস এর জন্য অপস 2, গাইনির জন্য
গাইনি 8 যেটা আমার মেনস্ট্রুয়েশন, সাথে গাইনি 1 2, ঠিক আছে, যেটা হচ্ছে আমার অ্যানাটমি রিলেটেড চ্যাপ্টার, পেলভিক অর্গান রিলেটেড চ্যাপ্টার। এই চ্যাপ্টার গুলো যদি আপনি ভালো করে পড়তে পারেন, আপনার বাকি সব চ্যাপ্টার ইজি হয়ে যাবে এবং এগুলা থেকে আপনার প্রচুর মার্ক ক্যারি করতে পারবেন। সো এই চ্যাপ্টার গুলো পড়ার সময় যদি আপনি একটু সময়ও লাগে, মনে করেন আপনার হচ্ছে গাইনি 8 মেনস্ট্রুয়েশন চ্যাপ্টার পড়ার সময় আপনার 5 থেকে 6 দিন সময় লাগলো, মেনস্ট্রুয়েশনের সাথে বাকি যে 2টা চ্যাপ্টার হয়তো ক্লাসে পড়ানো হয়েছে সেটা আপনি ধরতেই পারলেন না, ঠিক আছে। এটা নিয়ে প্যানিক হবেন না, আপনি ওই মেনস্ট্রুয়েশনটাই ভালো করে পড়েন, ঠিক আছে। আবার কিছু মুখস্থ ভিত্তিক চ্যাপ্টার আছে, মুখস্থ ভিত্তিক চ্যাপ্টার হচ্ছে অপস 4 5 6। এই মুখস্থ ভিত্তিক চ্যাপ্টার গুলো আসলে আপনি একদিনে মুখস্থ করে সারতে পারবেন না, এটা আপনাকে প্রতিদিন চোখ বুলাতে হবে। তো আপনি কি করবেন, প্রতিদিন একবার করে রিডিং দিবেন, ঠিক আছে। যার যার মনে রাখার জন্য যত নেমোনিক সেটা যদি বের করতে পারেন ভালো, না হলেও যদি বুঝে পড়েন, ম্যাক্সিমাম ক্ষেত্রে নেমোনিক লাগে না, সেক্ষেত্রে সংখ্যাবাচক যে শব্দগুলো আছে, এই অফ 4 5 6 এখানে প্রচুর সংখ্যাবাচক শব্দ আছে, যে কোনটা কত পার্সেন্ট বাড়ে, কোনটা কত পার্সেন্ট কমে। এই সংখ্যাবাচক শব্দগুলো আপনি কোথায় লিখে রাখবেন, ওই যে পারি না খাতা, যে খাতাটা আমি রাখতে বললাম, সেখানে ওই সংখ্যাবাচক শব্দগুলো নোট করে রাখবেন, ঠিক আছে। তাহলে ওইটা যদি আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে দেখতে পারেন, দেখবেন যে ওইটা একদম আপনার মাথায় রেসিডুয়াল হয়ে গেছে, পরীক্ষার হলে আপনার সেটা ভুলবেন না। আচ্ছা, এখন হচ্ছে ক্লিনিক্যাল চ্যাপ্টার নিয়ে আমি পরে আরো বলবো, এখন হচ্ছে আপনার বেসিক নিয়ে বলি। বেসিকে এখন আমাদের যারা লং ব্যাচে আছেন এবং সামনে নতুন লং ব্যাচ শুরু হবে, আমাদের নতুন লং ব্যাচ শুরু হবে নিউ লং ব্যাচ শুরু হবে আমাদের 5 মার্চ থেকে, ঠিক আছে। 5 মার্চ থেকে সেখানে হচ্ছে যারা জয়েন করবেন তাদের সবাই বেসিক ক্লাসটা প্রথমে ডিটেলসে হবে, আপনার বেসিক ক্লাস করবেন, বেসিক শীট দাগাবেন, সেই সাথে আপনাদের এই সাজেশনটা প্রোভাইড করা হবে। সাজেশনটা আপনি খুব ভালো করে পড়বেন, এখানে যে টপিকগুলো দেওয়া আছে এই টপিকগুলো একদম ভুলাই যাবে না, মনে করবেন এই টপিকগুলো থেকে যদি আপনি একটা প্রশ্ন মিস করেন তাহলে সেটা আপনি পিছাই যাবেন, ঠিক আছে। তাহলে আপনার বেসিক পড়ার নিয়ম কি হবে, প্রথমে ডিটেলস ক্লাস করবেন, তারপরে সেটা আপনি শিটে দেখাবেন, তারপরে আপনি সাজেশনের টপিক গুলো খুব ভালো করে পড়বেন, একদম ঠোঁটস্থ মুখস্থ করে পড়বেন। এই তো 5 মিনিট আগে শুরু হয়েছে। তো যাই হোক, আপনি সাজেশনের টপিক গুলো খুব ভালো করে পড়বেন, ঠিক আছে, এগুলো ভুলাই যাবেন না, এবং এগুলোই এই সাজেশনের টপিক গুলো এই 4 মাসের রিভিশনের উপর রাখবেন, মানে প্রতিদিন একটু একটু করে চোখ বুলাবেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি তাহলে প্রথমে ডিটেলস ক্লাস কেন করবো, আমি সাজেশনের টপিকই পড়ি শুধু, কিন্তু আপনাকে যে সাজেশনের বাইরে প্রশ্ন দিবে না, এর বারে এটা তো কোনো গ্যারান্টি নাই, তাই না। বেসিকের প্রশ্ন তো তারা যেখান থেকে খুশি দিতে পারে, সেটার তো কোনো বাধা ধরা নিয়ম নেই। ওই যে আপনি প্রথমে ডিটেলস ক্লাস করে শীটটা দাগালেন, তখন আবার আপনার একটা পড়া হলো, সেই যে পড়া হলো, আপনার যদি কোনো বেসিক প্রশ্ন আনকমন আসে, সেটা আপনি ওই পড়া দিয়ে পেরে যাবেন, কারণ এফসিপিএস গাইনিতে বেসিকের কোনো আনকমন প্রশ্ন যদি দিতে চায় তাহলে সেটা আপনার একটু সহজ প্রশ্নই দেয়। তো আপনি যদি ডিটেলস ক্লাসটা করেন, সেখানে শীটটা দাগান, সেখানে আপনার একবার পড়া হয়ে যাবে, সেই পড়া দিয়ে আপনি যে কোনো আনকমন প্রশ্নের উত্তর করে আসতে পারবেন। কিন্তু আপনার সাজেশনের টপিক গুলো একদমই ভুল করা যাবে না, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে যে আমি কমন টপিক যেখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসছে সেটা যেন আমি ভুল না করি। সো এই টপিক গুলো আপনাকে এই 4 মাসে বারবার করে পড়ে একদম মুখস্থ করে ফেলতে হবে।
এরপরে আমাদের ক্লাসের যে নিয়ম, যে আমাদের বেসিক প্রথমে ডিটেলস ক্লাসে মনে করেন আমরা অ্যানাটমি দিয়ে শুরু করলাম। অ্যানাটমি দিয়ে শুরু করলাম। অ্যানাটমি আমাদের এমব্রায়োলজি, হিস্টোলজি, তারপরে হচ্ছে অ্যাবডোমেন, তারপরে সুপ্রেক্স, ইনফেক্স, সব ডিটেলস ক্লাস হলো। এরপরে আমাদের একটা গাইনি ওরিয়েন্টেড অ্যানাটমি ক্লাস হবে, ঠিক আছে? তাহলে বেসিক ডিটেলস ক্লাস হওয়ার পরে ওই রিলেটেড টপিক গুলো শেষ হওয়ার পরে আমাদের গাইনি রিলেটেড একটা বেসিক ক্লাস হবে। আবার মনে করেন আপনি প্যাথোলজি ক্লাস করছেন, প্যাথোলজি প্রথমে ডিটেলস তিনটা চারটা ক্লাস হবে, যেখানে আপনার সেল ইনজুরি, ইনফ্লামেশন, হিলিং, রিপেয়ার, হিমোডাইনামিক্স, নিউপ্লাসিয়া পড়ানো হবে। তারপরে গিয়ে আপনার একটা গাইনি ওরিয়েন্টেড প্যাথোলজি ক্লাস হবে। এরপর আবার মাইক্রো ডিটেলস ক্লাস হবে, যেখানে গাইনি ওরিয়েন্টেড মাইক্রো অ্যান্ড ফার্মা ক্লাস হবে। আবার ফিজিওলজি ক্লাস হবে, সেখানে ফিজিওলজি সবগুলো টপিক শেষে একটা গাইনি ওরিয়েন্টেড ফিজিওলজি ক্লাস হবে। ওই গাইনি ওরিয়েন্টেড ক্লাসে কি বলা হবে, সেখানে আপনাকে এই সাজেশনের টপিক গুলোই আবার বলা হবে, এগুলো দেখাই দেওয়া হবে, এবং এখান থেকে কি কি প্রশ্ন এসেছিল এবং কি কি প্রশ্ন আসার মতো সেগুলো বলে দেওয়া হবে। তাহলে কি হলো, যে গাইনির জন্য বেসিকের কোন অংশটা জরুরি এবং গাইনির জন্য বেসিকের ওই টপিক থেকে কেমন প্রশ্ন আসে সেটা আমরা জেনে গেলাম। তাহলে আমাদের বেসিকের পড়াটা কমপ্লিট হয়ে যাবে, যে আমি ডিটেলসও পড়লাম, আবার গাইনির জন্য কোনটা জরুরি সেটাও জানলাম। তাহলে আমার কমন প্রশ্ন যেমন মিস যাবে না, আমার আনকমন প্রশ্নও মিস যাবে না, ঠিক আছে? মনে রাখবেন, গাইনি প্রশ্ন মাঝে মাঝে দেখবেন যে সবাই বলছে যে এফসিপিএস এর প্রশ্ন কঠিন হয়েছে, কঠিন হয়েছে। কখন বলে? যখন বেসিক থেকে প্রশ্ন একটু বেশি আসে তখন বলে। সো আপনারা এই প্যাটার্নে যদি পড়েন, যে প্রথমে ডিটেলস, শীট দাগানো, তারপরে গাইনি ওরিয়েন্টেড ক্লাস, তাহলে কমনও ভুল যাবে না, আনকমনও ভুল যাবে না। ওকে, এখন আমরা যদি একটু বেসিক সাজেশনটা দেখি। প্রথম কথা হচ্ছে অ্যানাটমির মধ্যে আমার অ্যাবডোমেন লাগবে সব। আচ্ছা, যেটা বলছিলাম, অ্যাবডোমেনের মধ্যে অ্যানাটমির মধ্যে অ্যাবডোমেন লাগবে সব ডিটেলস, ঠিক আছে? মনে রাখবেন যে আমাকে অ্যানাটমির মধ্যে শুধু একটা টপিকই ডিটেলস করতে হবে। আমার হেড, নেক, নিউরো, সুপ্রেক্স, ইনফেক্স, এগুলো অনেক কম পড়তে হবে, অনেক কম পড়তে হবে, ঠিক আছে? সেখানে এতগুলো টপিক যেহেতু আমাকে অনেক কম পড়তে হচ্ছে, তাহলে অ্যাবডোমেনটা আমাকে ডিটেলসে পড়তে হবে, ভালো করে ডিটেলসে পড়তে হবে। ইভেন আপনি যদি শীটের বাইরেও বিডি চৌরাশিয়া থেকেও অ্যাবডোমেন এবং পেলভিক অর্গান পার্টটা পড়তে পারেন, সেটাও ভালো। কিন্তু যেহেতু আর 4 মাস আছে, আমরা যদি না পড়তে পারি এক্সট্রা বই, কোনো অসুবিধা নেই। আমরা অ্যাবডোমেন পড়বো কিভাবে, আমরা ডিটেলস ক্লাস করব, শীট পড়ব, সাথে আমাদের গাইনি চ্যাপ্টার 1, 2, ঠিক আছে? এই মিলে আমাদের অ্যানাটমির ম্যাক্সিমাম প্রশ্ন কভার হবে। অ্যাবডোমেন সাথে গাইনি চ্যাপ্টার 1, 2, এখান থেকে আমাদের অ্যানাটমির ম্যাক্সিমাম প্রশ্ন কভার হবে, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে অ্যাবডোমেনটা আমাকে ডিটেলসে, আপনি যদি পুরা শীট মুখস্থ করে ফেলতে পারেন সেটা সবচেয়ে বেস্ট। আপনি অ্যাবডোমেন পুরা শীট মুখস্থ করে ফেলেন, ঠিক আছে? পুরা শীট মুখস্থ করে ফেলে, তাহলে আর কোনো প্রশ্ন অ্যাবডোমেন থেকে মিস যাবে না।
আমাদের অ্যাবডোমেনটা কিন্তু সার্জারির চেয়েও বেশি লাগে, মেডিসিনের চেয়ে তো বেশি লাগেই, সার্জারির চেয়েও বেশি লাগে। সো অ্যাবডোমেন খুব ডিটেলসে পড়তে হবে। এখন কথা হচ্ছে আপনি অ্যাবডোমেন পড়ার জন্য যদি আপনার 10 দিন সময় লাগে, আপনার 10 দিন সময়ও লাগে, আপনি 10 দিন সময় নেন। এটা নিয়ে টেনশনের কিছু নাই যে আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। আপনি আস্তে আস্তেই পড়েন, বুঝে পড়েন, নিটারের ছবি দেখে পড়েন, গুগলের ছবি দেখে পড়েন, যাতে আপনার মনে থাকে। ক্লাস করেন, শীট দেখান, ছবি দেখেন, শীট মুখস্থ করেন, ঠিক আছে? কিন্তু অ্যাবডোমেন থেকে প্রশ্ন ভুল করা যাবে না। আপনি যখন পুরা অ্যাবডোমেন পড়ে ফেলবেন, এরপরে যখন আপনি রিভাইজ দিবেন, আপনার রিভাইজের সিরিয়ালটা হবে এমন, এখানে যেভাবে দেওয়া আছে। প্রথমে পেলভিক অর্গান, পেরিনিয়াম, ঠিক আছে? পেলভিক অর্গান পেরিনিয়ামের ম্যাক্সিমাম পার্ট কভার করবে গাইনি চ্যাপ্টার 1-2। তাহলে ততদিনে আমাদের গাইনি চ্যাপ্টার 1-2 পড়া হয়ে যাবে, অ্যাবডোমেনও পড়া হয়ে যাবে। তখন আমরা এগুলো একসাথে মার্চ করে পড়তে পারবো। এরপরে ইউরিনারি সিস্টেম, এরপরে জিআই ট্র্যাক্ট, এরপরে হচ্ছে আমার গ্ল্যান্ড গুলো। আমি যখন রিভাইজ দিব, তখন আমার রিভাইজের প্যাটার্ন হবে এমন। আমার যাতে রিভাইজ এমন না হয় যে আমি লিভার, স্প্লিন, প্যানক্রিয়াস দিয়ে পড়া শুরু করলাম, সেটা পড়েই আমি টায়ার্ড হয়ে গেলাম, আমার আর পেলভিক অর্গান অথবা ইউরিনারি সিস্টেম পড়াই হলো না, এরকম যাতে না হয়। ঠিক আছে? এখানে যে সিরিয়ালটা দেওয়া আছে সেটা হচ্ছে রিভাইজের সিরিয়াল। এরপরে হচ্ছে আমার অ্যাবডোমিনাল ওয়ালটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাবডোমিনাল ওয়াল আমরা তো ইনসিশন দিয়েই অপারেশন গুলো করি, সো এখানকার স্ট্রাকচার গুলো খুব ইম্পর্টেন্ট। আমার পেরিটোনিয়াম খুব ইম্পর্টেন্ট, খুব ঘন ঘন পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে হচ্ছে পুরাটা অ্যাবডোমেনের ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, লিমফেটিক্স, খুবই সহজ। আমরা ক্লাসে যেভাবে বলে দিব সেভাবে পড়বেন, খুবই সহজ। এখান থেকে খুব ঘন ঘন প্রশ্ন আসে, সোজা কথা পুরো অ্যাবডোমেন থেকে প্রশ্ন আসবে, পুরো অ্যাবডোমেনই ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন থোরাক্স। থোরাক্সে হচ্ছে এই চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট। যাদের আগে একবার থোরাক্স পড়া আছে তারা এই টপিক গুলো এখন পড়বেন, কিন্তু যারা নতুন থোরাক্স পড়বেন তারা হচ্ছে প্রথমে ব্রেস্ট পড়বেন। ব্রেস্ট পড়বেন, তারপরে কি পড়বেন? ডায়াফ্রাম পড়বেন। হার্টের কি পড়বেন? হার্টের সার্কুলেশন পড়বেন, সার্কুলেশন পড়বেন। এরপরে মিডিয়েস্টিনাম পড়বেন, থোরাসিক ডাক্ট পড়বেন, ঠিক আছে? তাহলে কি বললাম, যাদের আগে একবার পড়া আছে তারা থোরাক্স সব এই টপিক সব যেখানে এই টপিক গুলো যে আছে এগুলো পড়বেন। কিন্তু যারা একদম নতুন, নতুন 4 মাসে প্রিপারেশন নিবেন, তারা শুধু আমার এই দাগানো অংশটা পড়বেন। কি প্রথমে ব্রেস্ট, মনে করেন আমার থোরাক্স থেকে কিচ্ছু পড়ার টাইম নাই, আমি কিচ্ছুই পড়তে পারতেছি না, আমার অ্যাবডোমেন পড়ে টাইম শেষ, অনলি ব্রেস্ট। ব্রেস্ট থেকে বলা হয় যে আপনি ব্রেস্টের টপিক যদি ঝালমুড়ি খাওয়ার সময় মুড়ি ঠোঙ্গাতেও পান, সেটা থেকেও পড়বেন। ব্রেস্ট আমার কোথায় কোথায় আছে? থোরাক্সের বেসিকে ব্রেস্ট আছে, অফসেট চ্যাপ্টার 1-এ আছে, গাইনি 34-এ আছে, ঠিক আছে? গুগল থেকে একটু ব্রেস্ট দেখবেন, এখানে সেখানে যেখানে পাবেন সেখান থেকে দেখবেন, মানে ব্রেস্ট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো থোরাক্স থেকে যদি একটা বলতে হয়, দ্যাট ইজ ব্রেস্ট। আর যদি আপনার সময় থাকে সাথে ডায়াফ্রাম। ডায়াফ্রামের কি? ডায়াফ্রামের স্পেসিফিক হচ্ছে ডায়াফ্রামের ওপেনিং মেজর উইথ মাইনর, মেজর ওপেনিং প্লাস মাইনর ওপেনিং, বোথ, ঠিক আছে? মেজর উইথ মাইনর। হার্টের কি? করোনারি সার্কুলেশন। আমার একটা ওপেন ক্লাস আছে, হার্ট লিখে সার্চ দিলেই চলে আসবে, ওখান থেকে করোনারি সার্কুলেশনটা দেখে নিলেই শেষ, হার্ট পড়া শেষ, ঠিক আছে? মিডিয়েস্টিনাম কি? কন্টেন্ট, অনলি কন্টেন্ট, ঠিক আছে? থোরাসিক ডাক্ট খুবই ছোট, খুবই ছোট, শুধু কোর্স এবং কোথায় শেষ হচ্ছে, ঠিক আছে? থোরাসিক ডাক্টে শুধু কোর্স। তাহলে এই হচ্ছে আমার থোরাক্স পড়া শেষ। এগুলো সব আপনাদের আবার কোথায় পড়াই দেওয়া হবে? ওই যে গাইনি ওরিয়েন্টেড অ্যানাটমি ক্লাস যখন হবে, তখন এগুলো আবার আমি বলে দেব যে এই অংশটা থেকে শুধু এতটুকু ভালো করে পড়বেন, সেটা আমি দেখাইও দিব
যে কিভাবে প্রশ্ন আসে। সুপ্রেক্স থেকে মনে করেন সুপ্রেক্স থেকে আমার কিচ্ছু পড়ার সময় নাই, আমি কিচ্ছু পারিও না, আপনি কি পড়ে যাবেন? শুধুমাত্র আর্বস পালসি, ক্লাম্পলিস পালসি পড়ে যাবেন। এরা আমার সুপ্রেক্সেও আছে, সেটাও আছে, আমার হচ্ছে অপস 33 চ্যাপ্টারে আছে। ঠিক আছে, আপনি যে কোনো এক জায়গা থেকে পড়লেই হবে। অপস 33 থেকেই আগে পড়া ভালো, যেহেতু ওটা আমাদের ক্লিনিক্যাল বই, সেটা ফলো করাই ভালো। আচ্ছা, এখন আমার সময় আছে, আমি কি করব? আমি ব্র্যাকিয়াল প্লেক্সাসের অ্যানাটমিটা ভালো করে পড়বো। অ্যানাটমি এখন আমার যদি একটু সহজ প্রশ্ন আসে, আমার প্রশ্ন আসবে আর্বস পালসি, ক্লাম্পলিস পালসি থেকে, যে কোন রুটে আমার ইনজুরি হলে এরকম হয়, কেমন ফিচার হয়। ঠিক আছে, কিন্তু আমার যদি প্রশ্ন একটু হার্ড করতে চাই, তাহলে আমাকে প্রশ্ন দিয়ে দিবে ব্রাকিয়াল প্লেক্সাসের অ্যানাটমি থেকে। তাহলে এই দুইটা অংশ আমার জন্য একটু ভালো করে পড়তে হবে। আর যাদের হচ্ছে হাতে সময় থাকবে, পড়ার সময় থাকবে, তারা সাথে অ্যাক্সিলাটাও পড়বেন এবং কার্পাল টানেল সিনড্রোমটাও পড়বেন, কারণ আমাদের প্রেগন্যান্সির ফিজিওলজিক্যাল চেঞ্জের মধ্যে আছে কার্পাল টানেল সিনড্রোম, সাথে আমাদের যেহেতু ব্রেস্ট জরুরি, সাথে অ্যাক্সিলাও জরুরি। ঠিক আছে, কিন্তু যেটা না পড়লেই না, সেটা কি? আর্বস পালসি, ক্লাম্পলিস পালসি, আর হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাসের অ্যানাটমি। ইনফিরিয়র এক্সট্রিমিটিটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য। কেন ইম্পর্টেন্ট? আমাদের মিড থাই পর্যন্ত, আপনার অপারেশন করার সময় দেখবেন আমরা যে ওয়াশ দেই, সেটা মিড থাই পর্যন্ত দিই। সো মিড থাই পর্যন্ত আমাদের ইনফিরিয়র এক্সট্রিমিটির অ্যানাটমিটি ইম্পর্টেন্ট। ইনফিরিয়র এক্সট্রিমিটিতে যত ক্যানেল, শীথ এগুলো আছে, ট্রায়াঙ্গেল, যত ক্যানেল, শীথ, ট্রায়াঙ্গেল আছে, যত ফোরামেন আছে, সব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ইনফিরিয়র এক্সট্রিমিটিটা আপনারা এই টপিক গুলো একটু কষ্ট করে পড়বেন, কারণ অ্যাবডোমেনের পরে আমার সেকেন্ড প্রশ্ন চলে আসবে ইনফিরিয়র এক্সট্রিমিটি থেকে। ঠিক আছে, ইনফিরিয়র এক্সট্রিমিটি থেকে, এবং প্রিভিয়াস বিভিন্ন সেশনে কিন্তু ইনফিরিয়র এক্সট্রিমিটি থেকে বেশ ভালোই প্রশ্ন এসেছে। আপনারা ধরে রাখতে পারেন এখান থেকে অ্যারাউন্ড 5-6টা প্রশ্ন আপনার আসতে পারে। গ্রেট সেফানাস ভেইন থেকেও প্রশ্ন এসেছে। ঠিক আছে, সো ইনফেক্সটা আপনারা অ্যাবডোমেনের পর ইনফেক্সটা একটু সময় নিয়ে এই টপিক গুলো, এখানে যে টপিক গুলো আছে, এই টপিক গুলো ভালো করে পড়বেন। আচ্ছা, হেড নেক নিউরো অ্যানাটমি পড়বো কিনা, আপনারা যারা আমাদের লং ব্যাচে আছেন অথবা সামনে যারা অ্যাড হবেন, তাদেরকে হেড নেক নিউরো অ্যানাটমির লাইভ ক্লাস দেওয়া হবে না, তাদের সেটার পরিবর্তে গাইনি ওরিয়েন্টেড অ্যানাটমি ক্লাস দেওয়া হবে, যেখানে আমি হেড নেক নিউরো থেকে কতটুকু লাগবে সেটা বলে দিব। কারণ এক্সট্রা করে এই টপিকটা 4-5 ঘন্টা ক্লাস করা আপনাদের এখন দরকার নাই, তার বদলে ওই সময়টা এখন অ্যাবডোমেন পড়েন, ইনফেক্স পড়েন, এমব্রায়োলজি পড়েন। ঠিক আছে, কিন্তু হেড নেক নিউরো অ্যানাটমির যে ক্লাসটা আমাদের হবে, সেটা আপনার ওয়েবসাইটে রেকর্ডেড দেওয়া থাকবে। যদি কেউ সময় পান যে আমার অ্যাবডোমেন পড়া শেষ, আমার সব পড়া শেষ, আমার ক্লিনিক্যাল চ্যাপ্টার পড়া শেষ, আমার হাতে সময় আছে, তখন আপনার রেকর্ডেডটা একটু স্পিড বাড়ায় দেখে নিলেন। একটু স্পিড বাড়ায় দেখে নিবেন, যাতে কোনো কঠিন প্রশ্ন যদি দিয়ে দেয়, সেটা আপনি 100 জনের মধ্যে আপনি পেরে যাবেন। ঠিক আছে, কিন্তু আমার পড়া বাকি, ক্লিনিক্যাল চ্যাপ্টার বাকি, অ্যাবডোমেন বাকি, এমব্রায়ো পড়া বাকি, জেনেটিক্স পড়া বাকি, সেগুলো পড়া বাদ দিয়ে আমি হেড নেক নিউরো অ্যানাটমি 4-5 ঘন্টার ক্লাস এখন করব না। বুঝে গেছে? তার বদলে আমি গাইনি ওরিয়েন্টেড অ্যানাটমি ক্লাস করব, যেখানে আমি এই 2 চ্যাপ্টার থেকে কি কি টপিক আসবে সেটা বলে দেব। ঠিক আছে, এই যে এখানে দেখেন টপিকের লিস্ট দেওয়া আছে, আপনারা যদি পারেন আপনারা ক্লাস না করে শুধু এই টপিক গুলো শীট থেকে মুখস্থ করে ফেলবেন, তাহলেই হবে। শুধু এই টপিক গুলো শীট থেকে মুখস্থ করে ফেলবেন। আর যাদের সময় থাকবে, যেটা বললাম, আপনাদের ওয়েবসাইটে রেকর্ড দেওয়া থাকবে। অনেকে বলতে পারেন তাহলে এই ক্লাসটাকে আমরা পেলাম না, অবশ্যই পাবেন। আমি আপনাদের লাইভ করতে
না করছি কারণ এখন সময় কম, লং ক্লাস এখন এটা লাইভ করে খুব একটা আমাদের লাভ হবে না, মার্ক ক্যারি করবে না। তো লাইভ না করে সেটা ওয়েবসাইট থেকে রেকর্ড দেখে নিবেন, ঠিক আছে? আমরা রেকর্ড দিয়ে রাখবো আপনার ওয়েবসাইটে। যদি কেউ দেখতে চান, সময় থাকে হাতে, আপনি ওয়েবসাইট থেকে রেকর্ড দেখে নিবেন। কিন্তু এই টপিক গুলো এখানে যে সিরিয়াল দেওয়া আছে এই টপিক গুলো আপনার পড়তে হবে। আচ্ছা, এমব্রায়োলজি আমাদের মেইনলি বেসিক এমব্রায়োলজি থেকে পড়তে হবে এই 3টা টপিক। আমার জার্ম লেয়ারের ডেরিভেটিভ, আমার হচ্ছে ফ্যারেঞ্জিয়াল আর্চ পাউচ ক্লেফট ডেরিভেটিভ, সাথে আমাদের মিওসিসের স্টেজ, মূলত প্রোফেজের 5টা স্টেজ আছে, সেটা কোন স্টেজে কি হয়। আর যে স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস, ওভুলেশন, ফার্টিলাইজেশন, এটা আপনি কোথায় থেকে পড়বেন? মূলত এটা পড়বেন অবস 2 থেকে, সাথে বেসিকটা একটু মিলাই দেখবেন, মানে স্পারমাটোজেনেসিস আপনার বেসিক প্লাস অবস 2 দুটা থেকেই পড়বেন, ওজেনেসিস আপনার বেসিক প্লাস অবস 2 দুটা থেকেই পড়বেন, ঠিক আছে? এই টপিক গুলো আপনি বেসিক প্লাস অবস 2 একসাথে মিলাই পড়বেন। এমব্রায়োলজি থেকে কিন্তু আপনাদের 8 থেকে 10টা প্রশ্নও থাকতে পারে, ঠিক ঘুরায় পেঁচায়। তো এটা আপনাকে খুব ভালো করে বেসিক প্লাস ক্লিনিক্যাল এমব্রায়োলজি পড়তে হবে। হিস্টোলজি, হিস্টোলজি আসলে একটা আনসার্টেন টপিক। হিস্টোলজির সিলেবাস অনেক বড়, কোথায় থেকে প্রশ্ন দিবে কেউ জানে না, প্রতি সেশনে এরকম নতুন নতুন টপিক থেকে প্রশ্ন দেয়। তো হিস্টোলজিটা আসলে আপনাকে ডিটেলস পড়েই যেতে হবে, ভাইয়েরা যেভাবে ক্লাসে ডিটেলস বলবে সেভাবে আপনি পড়বেন। তারপরেও এখানে কিছু টপিক আপনাদের দেওয়া আছে যেখান থেকে একটু ঘন ঘন প্রশ্ন আসে, এগুলো একটু রিভিশনের উপর রাখবেন। কিন্তু হিস্টোলজিটা আসলে পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে একটা দুইটা পাচ্ছেন না, যে একটা দুইটা পারবেন না সেটা নিয়ে প্যানিক করার কিছু নাই, ওইটা কেউ পারবে না। বাকি কমন টপিক গুলোর মধ্যে যেগুলো আসবে সেগুলো অ্যান্সার করবেন। কারণ হিস্টোলজি অনেক বড়, হিস্টোলজি ডিটেলসেই পড়বেন, তারপরেও দেখবেন যে প্রশ্ন একটা দুইটা পারা যাচ্ছে না এরকম। হুম, এটা একটা আনসার্টেন টপিক। এমনও হয় যে প্রশ্ন মাত্র দুইটা, সেই দুইটা পারা গেছে, কিন্তু আমি অনেক পড়েছি, সেগুলো পড়া থেকে আসেনি, খুব সহজ দুইটা টপিক থেকে দিয়ে দিয়েছে। আবার দেখা যায় যে খুব কঠিন টপিক থেকে 5-6টা প্রশ্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে? এরকম এই টপিকটি একটু আনসার্টেন। কিন্তু একটা কমন পাওয়ার উপায় হচ্ছে, আমাদের গাইনি চ্যাপ্টার 1-এ আমরা পড়ানোর সময় বলে দিব, নোট দিয়ে দিব, গাইনি চ্যাপ্টার 1-এ যখন আমরা দেখব ওখানে বিভিন্ন পেলভিক অর্গানের লাইনিং এপিথেলিয়াম আছে, সেই লাইনিং এপিথেলিয়াম থেকে একটা প্রশ্ন থাকে যেটা হিস্টোলজির পার্ট হিসাবে থাকে। জেনেটিক্স, জেনেটিক্স থেকে 5 থেকে 6টা প্রশ্ন থাকে, মাস্ট প্রশ্ন থাকবে আপনার মেন্ডেলিয়ান ডিসঅর্ডার থেকে, এক্সাম্পল মুখস্থ রাখতে হবে, সাথে ক্যারেক্টারিস্টিক গুলো বুঝে পড়তে হবে। ক্যারেক্টারিস্টিক কিন্তু আপনাকে ডিরেক্ট প্রশ্ন দিবে না যে আমার অটোজোমাল রিসিসিভের ক্যারেক্টারিস্টিক নেচার কোনটা বা নিচের কোনটা না, এরকম প্রশ্ন কমই দেয়। ক্যারেক্টারিস্টিক থেকে প্রশ্ন দিবে আপনার সিনারিও বেসড, সিনারিও বেস প্রশ্ন দিবে, ঠিক আছে? সেখানে আপনার ক্যারেক্টারিস্টিকের ফিচার গুলো উল্লেখ করে দিবে, যেরকম এই একজনের ডিজিজ হয়েছে, তার এই ক্রাইটেরিয়া আছে, তার মায়ের ছিল বা বাবার ছিল, নাকি ভাইয়ের ছিল না, নাকি বোনের ছিল না, মানে আপনার ট্রান্সমিশনটা কিভাবে হচ্ছে, জেনারেশন টু জেনারেশন কিভাবে হচ্ছে, মা বাবার সাথে তার রিলেশনটা কেমন, ঠিক আছে? তার ডিজিজের, সে কি ক্যারিয়ার নাকি হচ্ছে সে অ্যাকিউট ডিজিজে আছে, ঠিক আছে? মানে পুরাটা ক্যারেক্টারিস্টিকের ফিচার গুলো আপনাকে সিনারিওতে তুলে দিবে, সেই সিনারিও দেখে আপনাকে অ্যান্সার করতে হবে এটা কি ডিজিজ, ঠিক আছে? তো ক্যারেক্টারিস্টিক গুলো শুধু মুখস্থ করবেন না, বুঝে পড়বেন, কোনটা দিয়ে কি বুঝাইছে সেটা বুঝে পড়বেন। এক্সাম্পল মুখস্থ রাখবেন, এক্সাম্পল থেকে আপনার এমসিকিউ আসবে, সেটা মুখস্থ ছাড়া কোনো ওয়ে নাই। আচ্ছা, এরপর মিউটেশন, বারবডি, এগুলো সহজ পারবেন। এরপরে যে সিনড্রোম গুলো আছে, ডাউন পাটা, এডওয়ার্ড, এগুলাতে খালি প্যাচ লাগে, ঠিক আছে? খালি প্যাচ লাগে,
এই তিনটা ডাউন পাটাও এডওয়ার্ড, এই তিনটা সিনড্রোম একটু কষ্ট করে পাশাপাশি লিখে পড়বেন, অথবা উপর নিচ ছবি দেখে দেখে পড়বেন, তাহলে আর ভুল হবে না। ঠিক আছে। আর টার্নার ক্লাইনেফেল্টার পারবেন। টার্নার ক্লাইনেফেল্টারের ফিচার গুলো তো একদম ইউনিক ফিচার, এগুলোর জন্য একদম টার্নারের ফিচার আলাদা আছে, ক্লাইনেফেল্টারের ফিচার আলাদা আছে, যেগুলো আমরা গাইনি 28-এও দেখেছি, সেগুলো বেসিকেও দেখবেন। ঠিক আছে। তো এই ফিচার গুলো একটু ইউনিক, এগুলো চেনা যায়। প্যাচ লাগে হচ্ছে আপনার ডাউন পাটা এডওয়ার্ড, এই তিনটে একটু আপনারা একটু ঘন ঘন দেখবেন। আচ্ছা, বায়োস্ট্যাটিস্টিক্স আমরা সবাই ভয় থাকি, কিন্তু আমাদের বায়োস্ট্যাটিক্স খুবই ভালো ক্লাস হয়, যে ক্লাসটা করলে আসলে অ্যান্সার করতে পারা যায়। সেখানে আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স থেকে 5টা থেকে 6টা প্রশ্ন থাকে। ধরেই রাখবেন যে একটা দুটা প্রশ্ন এত কঠিন থাকবে যে আপনি শব্দের মানেই বুঝতে পারবেন না কি শব্দ দিচ্ছে, সেটা কেউ পারবে না। কিন্তু আপনাকে বাকি 4টে অ্যান্সার করে আসতে হবে, বাকি 4টা ঠিকই আপনার কমন টপিক থেকে থাকবে। ঠিক আছে। কমন টপিক হচ্ছে এগুলা, আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স এর ক্লাস হয়, ওটা পড়লে পারে আপনার 4টা থেকে 5টা অ্যান্সার করা যায়। ফার্মাকোলজি কি করবেন এই 4 মাসে? সিস্টেমিক ফার্মাকোলজি আমার ধরার দরকার নাই এখন। সিস্টেমিক ফার্মাকোলজি অনেক বড়, সেখান থেকে হাইস্ট হলে একটা প্রশ্ন আসে, সেটা প্রতি সেশনে একটা র্যান্ডম প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে। সেটা যে কোথায় থেকে দিবে কেউ জানে না, কোথায় থেকে দিবে কেউ জানে না। একবার দিবে মাইগ্রেন থেকে, ঠিক আছে, একবার মাইগ্রেন থেকে দিল, একবার হচ্ছে হার্ট ডিজিজের ড্রাগ থেকে দিল, এরকম করে মানে একটা র্যান্ডম সিস্টেমিক ফার্মাকোলজির প্রশ্ন একটা করে প্রতি সেশনে র্যান্ডম দিয়ে দেওয়া হয়, ওইটা বাদ দিয়ে আপনি যাবেন। ওই একটা প্রশ্নের জন্য আপনার এত লম্বা এত কঠিন সিস্টেমিক ফার্মাকোলজি এখন 4 মাসে পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। কিন্তু অনেকে আছেন যারা হচ্ছে রিসেন্ট এমএস দিয়েছেন, যারা হচ্ছে মার্চে ডিপ্লোমা দিবেন, তাদের কাছে সিস্টেমিক ফার্মাকোলজি খুবই সহজ, কারণ আমার এমএস আর হচ্ছে ডিপ্লোমাতে ফার্মাকোলজি থেকে একটা মেজর ভাগের প্রশ্ন থাকে, তাদের ফার্মাকোলজিটা অনেক ভালো পড়া থাকে, তাদের ক্ষেত্রে আলাদা, তারা ফার্মাকোলজি এমনিই পারবে। ওই একটা প্রশ্ন তাদের কাছে ডাল ভাত। কিন্তু আমরা যারা এফসিপিএস এর অনলি এফসিপিএস এর প্রিপারেশন নিচ্ছি, তাদের এত বড় সিস্টেমিক ফার্মাকোলজি পার্ট এখন পড়ার দরকার নেই। তাও আপনাদের ওয়েবসাইটে রেকর্ডেড দেওয়া থাকবে, কেউ সময় পাইলে করতে চাইলে করতে পারবেন। ঠিক আছে। কিন্তু আপনাকে কি ভালো করে পড়তে হবে? আপনাকে জেনারেল ফার্মাকোলজি ভালো করে পড়তে হবে, অটোনমিক ফার্মাকোলজি ভালো করে পড়তে হবে। অটোনমিক যে ফার্মাকোলজি অংশটা শুধু ভালো করে লাগবে তা না, বেসিক আমার অটোনমিক অংশটা ভালো করে লাগবে। এএনএস, অটোনমিক নার্ভাস সিস্টেমের যে বেসিক কিছু কথাবার্তা আছে, সেই জিনিসগুলো আপনার ভালো করে লাগবে, সেখান থেকে আমাদের প্রশ্ন থাকে। তো সেটা আপনাদের গাইনি ওরিয়েন্টেড ফার্মা ক্লাসে বলে দেওয়া হবে। এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি আমাদের হচ্ছে গ্লুকোজ মেটাবলিজমের অংশটা থেকে খুব বেশি প্রশ্ন থাকে, গ্লাইকোলাইসিস থেকে প্রশ্ন থাকে অনেক বেশি। এখানে যে টপিক গুলো আছে এগুলো ভালো করে দেখবে যে সবগুলো রিয়াকশনের রেট লিমিটিং এনজাইম লাগে। এরপরে কিছু কিছু আমার শুধু স্যালাইন ফিচার লাগে। ঠিক আছে। সেগুলো হচ্ছে যেমন টিসিএস সাইকেল, ইউরিয়া সাইকেল, এইচএমপি শান্ট, এগুলো শুধু স্যালাইন ফিচার লাগে। আর গ্লাইকোলাইসিসটা একটু ডিটেলসে পড়তে হয়, পাথওয়ে স্টেপ গুলো একটু বুঝে পড়তে হয় যে কোন স্টেপে কি হচ্ছে। আমাদের হচ্ছে সোর্স এবং ফেড থাকে কিছু, যেমন পাইরুভেটের সোর্স ফেড, অ্যাসিটাইল কোয়ের সোর্স ফেড, অ্যামোনিয়ার সোর্স ফেড, এগুলো যদি আপনি একটু গ্লাইকোলাইসিসটা বুঝে পড়েন, তাহলে দেখবেন যে এই সোর্স ফেড গুলো অনেক ইজি হয়ে গিয়েছে আপনার জন্য। ঠিক আছে, তখন আর মুখস্থ করতে হবে কম। আচ্ছা, এরপর হচ্ছে প্যাথোলজি অংশটার মধ্যে আমাদের হচ্ছে সেল ইনজুরি, ইনফ্লামেশন, হিলিং, আর হচ্ছে হিমোডিনামিক্স, এই চ্যাপ্টার গুলো ডিটেলসে লাগে। মেডিসিন সার্জারিতে যা লাগবে আমাদেরও তাই লাগবে ডিটেলস। আমাদের কম লাগবে হচ্ছে নিওপ্লাসিয়া।
বেসিক যে নিওপ্লাসিয়া এটা আমাদের একটু কম লাগবে। বেসিক নিওপ্লাসিয়া আপনারা ডিটেলস ক্লাস করবেন, শীট দাগাবেন, একবার রিডিং দিবেন, তাহলে পড়া হয়ে যাবে একবার। আনকমন প্রশ্ন আসলে পারবেন। কিন্তু এরপর আপনারা হচ্ছে আমরা গাইনি ওরিয়েন্টেড প্যাথো ক্লাসে যেগুলো বলে দিব, যেভাবে বলে দিব বেসিক নিওপ্লাসিয়া সেভাবে পড়বেন, ঠিক আছে? মূলত আমার অ্যানাপ্লাসিয়া ডিসপ্লাসিয়া থেকে প্রশ্ন আসে বেশি। আর আমাদের নিওপ্লাসিয়া হচ্ছে ক্লিনিক্যাল গাইনি চ্যাপ্টারে অনেকগুলো চ্যাপ্টার আছে। গাইনি 18 থেকে গাইনি 24, এই সবগুলো চ্যাপ্টারে আমার নিওপ্লাসিয়ার উপর। সেখান থেকে মূলত আপনার প্রশ্ন বেশি দেওয়া হয়। ফুল নিওপ্লাসিয়া প্রশ্নই আমার ক্লিনিক্যাল নিওপ্লাসিয়া থেকে দেওয়া হয়। বেসিক থেকে আমার অ্যানাপ্লাসিয়া ডিসপ্লাসিয়া প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম টিউমার মার্কার এই জায়গাগুলো শুধু বেসিক থেকে দেওয়া হয়। আচ্ছা, জেনারেল ব্যাকটেরিওলজি এখানে এসে আপনাকে একটু সময় দিতে হবে এবং আবার সেই পারি না খাতা ইউজ করতে হবে। আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট যেটা হতো, আমি মাইক্রোবায়োলজি কিচ্ছু মনে থাকতো না, কোনো ব্যাকটেরিয়ার নামও মনে থাকতো না, কোনো ভাইরাসের নামও মনে থাকতো না, কোনো ডিজিজের নামও মনে থাকতো না। সো আমার শুধু এই আগে যেটা আলাদা করে হতো পেপার 3-তে মাইক্রো থাকতো, আমার শুধু মাইক্রোবায়োলজি রিভিশন দেওয়া লাগতো। আমার হচ্ছে মনে থাকতো না অফ 4, 5, 6, যেখানে শুধু সংখ্যাবাচক শব্দ, আর মনে থাকতো না এই মাইক্রোবায়োলজি পার্ট। সো এগুলা হচ্ছে পারিনা খাতায়, যার যেটা মনে থাকবে না সেটা ওই পারিনা খাতায় লিখে প্রতিদিন ঘুম থেকে উঠে জাস্ট ওই খাতাটা একটু দেখবেন, একদম ফ্রেশ মাইন্ডে দেখলে পারে দেখবেন যে ওই কঠিন টপিক গুলোই আপনার ব্রেনে রেসিডুয়াল হয়ে গিয়েছে, পরীক্ষার আগে আর আলাদা করে দেখতে হচ্ছে না। এখন হচ্ছে জেনারেল ব্যাকটেরিওলজি আমাদের ডিটেলসে পড়তে হয়, সব টপিকই পড়তে হয় জেনারেল ব্যাকটেরিওলজি থেকে, অনেক প্রশ্ন আসে। এরপর হচ্ছে এই টপিক গুলো থেকে প্রশ্ন বেশি আসে, মানে এগুলো থেকে প্রশ্ন মিস যায় না। এরপর হচ্ছে সিস্টেমিক ব্যাকটেরিওলজি। সিস্টেমিক ব্যাকটেরিওলজির ক্ষেত্রে মূলত আমাদের যে গাইনি এবং অবস বই আছে, সেখানে আমাদের মাইক্রো রিলেটেড কিছু ক্লিনিক্যাল চ্যাপ্টার আছে, যেমন গাইনি 11, 12, 13, অবস 20, অবস 30। ওই চ্যাপ্টার গুলোতে যে অর্গানিজম গুলার কথা বলা আছে বেশি বেশি, সেগুলাই সিস্টেমিকে আমার বেশি বেশি লাগে। যেমন এখানে যে অর্গানিজম গুলো আছে এগুলাই আমার সিস্টেমিকের জন্য বেশি ইম্পর্টেন্ট। স্টেপটো, স্ট্যাফাইলো, নেশেরিয়া এগুলা থেকে প্রশ্ন মিস গেছে এরকম কোনো সেশন হয় নাই, ঠিক আছে? তো এই সিস্টেমিক পার্ট এখানে যে টপিক গুলো আছে এগুলো আপনারা ভালো করে পড়বেন। আচ্ছা, ভাইরোলজিটা আমাদেরকে একটু ট্রিকি ওয়েতে পড়তে হবে। জেনারেল ভাইরোলজি আমরা নর্মালি পড়বো শীট থেকে, বাকিরা যেমন পড়বে আমরাও তেমন পড়বো। কিন্তু সিস্টেমিক ফার্মাকোলজি এখানে টপিক দেওয়া আছে। এই টপিক গুলো মূলত কিসের টপিক? এই টপিক গুলো মূলত অবস 20-তে ভাইরোলজি একটা পার্ট আছে, সেখানকার ভাইরাসের টপিক, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? বেসিক শীট প্লাস অবস 20 প্লাস গাইনি 11, 12, 13 এগুলো মিলাই পড়তে হবে। এগুলো ক্লাসে আপনাদেরকে আমরা মিলাই দিব গাইনি ওরিয়েন্টেড মাইক্রো ক্লাস যখন হবে। আচ্ছা, এরপর হচ্ছে মাইকোলজি প্যারাসাইটোলজি। মাইকোলজি থেকে অনলি 2টা টপিক পড়লেই প্রশ্ন আসবে, ক্লাসিফিকেশন আর ক্যান্ডিডা। আর প্যারাসাইটোলজি থেকে এই যেগুলো আমাদের ক্লিনিক্যাল বইয়ে যে প্যারাসাইটোলজি গুলো আছে, যেগুলো বিভিন্ন গাইনি ডিজিজ রিলেটেড, সেগুলো একটু প্যারাসাইটোলজি পড়বেন। আচ্ছা, ইমিউনোলজি আমাদের আর বাকিদের যেমন পড়তে হবে, মেডিসিন সার্জারিতে যেমন পড়তে হবে আমাদেরও তেমন পড়তে হবে, কোনো পার্থক্য নাই। ইমিউনোলজি সেম, ঠিক আছে? তার মধ্যে এই টপিক গুলো থেকে আপনার প্রশ্ন বেশি আসে, সেগুলো আপনার ভুল করা যাবে না, ঠিক আছে? এগুলো ভুল করা যাবে না। ইমিউনোলজি থেকে কিন্তু আপনার 5টা থেকে 6টা প্রশ্ন থাকে, সবগুলোই মোটামুটি কমনের মধ্যেই থাকে। ইমিউনোলজি শিটটা আপনি বুঝে পড়লে সেগুলো অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, এখন আসে ফিজিওলজি। মনে রাখবেন গাইনি এফসিপিএস ফেল হয় আমার ফিজিওলজি প্রশ্ন না পারার জন্য, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফেল হয় ফিজিওলজি প্রশ্ন না পারার জন্য। কারণ অ্যানাটমিতে প্রশ্ন পেঁচাই দেওয়ার কোনো অপশন নাই, মোটামুটি ডিরেক্ট প্রশ্ন থাকে।
মাইক্রোপ্যাথো এগুলোতে প্রশ্ন পেঁচায় দেওয়ার অপশন নেই, অপশন আছে কোথায়? ফিজিওলজিতে। সো ফিজিওলজি বেসিক অংশটা আপনারা খুবই ভালো করে পড়বেন। এখন তো এন্ডোক্রাইনোলজি থেকেও যেমন প্রশ্ন থাকে, রেনাল বডি ফ্লুইড থেকেও তেমন প্রশ্ন থাকে, আপনার জিআইটি থেকেও থাকে, সবগুলো টপিক থেকে আপনার এখন প্রশ্ন থাকে। সো বেসিক ফিজিওলজিটাতে আপনারা একটু সময় দিবেন, ঠিক আছে? সো এন্ডোক্রাইনোলজির এই টপিক গুলো খুব ইম্পর্টেন্ট টপিক, যেখানে উল্লেখ করা আছে যেগুলা আপনারা ডিটেলস যেভাবে ক্লাসে পড়াবে সেভাবে ডিটেলসই পড়বেন। এরপর এই টপিক গুলো যে উল্লেখ করা আছে এগুলো যাতে ভুল না হয় এটা খেয়াল রাখবেন। এগুলো ভুল হলেই কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন, কারণ ফিজিওলজিতে দেখবেন যে কয়েকটা প্রশ্ন আপনি কনফিউজড, কারণ ওগুলো এত পেঁচাই দিবে যে আপনি অ্যান্সারই ধরতে পারবেন না। সো ওগুলো আপনাকে বাদ দিয়েই রাখতে হবে, তাহলে আপনাকে কমন টপিকের অ্যান্সার গুলো করে আসতে হবে। সো কমন টপিক গুলো ভুল করা যাবে না। আর ফিজিওলজি যত পারেন বুঝে পড়বেন, ঠিক আছে? যত পারেন বুঝে পড়বেন, ঠিক আছে? ভাইয়াদের প্রশ্ন করবেন, আমাকে প্রশ্ন করবেন, আপুদের প্রশ্ন করবেন, করে কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন। ফিজিওলজি কোনোটা যাতে আপনার না বোঝা না থাকে। আচ্ছা, এরপর আসতেছে আমার নিউরোফিজিওলজি, আমি পড়বো কিনা? হ্যাঁ পড়বো, এই টপিক গুলো পড়বো। এটা আমি নিউরোফিজিওলজি আপনাদের লাইভ ক্লাস দেওয়া হবে না, আপনাদের রেকর্ডটা ওয়েবসাইটে থাকবে, অনেক বড় ক্লাস, 4-5 ঘন্টার ক্লাস। সেটা আপনার সময় থাকলে দেখবেন, কিন্তু নিউরোফিজিওলজি থেকে একটার বেশি প্রশ্ন থাকে না। তো সেটা আমি গাইনি ওরিয়েন্টেড ফিজিওলজি ক্লাসে বলে দিব যে কেমন প্রশ্ন, কোথায় থেকে প্রশ্ন থাকে, ওটা পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে আপনার বেসিক। এরপর হচ্ছে ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল হচ্ছে এখানে যে চ্যাপ্টার গুলো দেওয়া আছে, যেমন অ্যানাটমি আমার হচ্ছে গাইনি 1, 2, 16, 25, ঠিক আছে? এই চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট, ভালো কথা। আপনি এখন সময় দিবেন কোন কোন চ্যাপ্টার বোঝার জন্য সেটা একটু শুনে রাখেন। অপসের ক্ষেত্রে যদি বলি, অপস 2, 3, 4, 5, 6, সাথে আপনার আসবে অপস 20, ঠিক আছে? বাকি সব চ্যাপ্টারই আপনি ছোট করে পড়তে পারবেন, কিন্তু এই চ্যাপ্টার গুলো আপনি ছোট করে পড়তে পারবেন না। আমাদের অপস 15 থেকে প্রশ্ন আসে, অপস 16 যেখানে আপনার এক্টোপিক প্রেগন্যান্সি, মোলার, অ্যাবর্শন, এগুলো থেকে প্রশ্ন আসে। এগুলো আমি একটা শর্ট নোট দিলেই দেখবেন যে সেখান থেকে কমন পড়ে গিয়েছে। কিন্তু অপস 2, 3, 4, 5, 6 আর 20 এগুলো যদি আপনি একটু ডিটেলসে না পড়েন, আপনাকে এখানে শর্ট নোট দিয়ে কভার করা যাবে না, ঠিক আছে? আপনারা যারা লং ব্যাচে আছেন অথবা যারা ভর্তি হবেন, তাদের সবারই অপস 20 ক্লাসটা হচ্ছে একসাথে হবে। এটা হচ্ছে উম, আমার মেয়ের লাস্ট উইকে অথবা জুনের ফার্স্ট উইকে সবার একসাথে হবে। খুবই ইম্পর্টেন্ট, আমাদের প্রচুর প্রশ্ন থাকে এখানে, প্যাথোলজি রিলেটেড প্রশ্ন আসে এখানে, মাইক্রো রিলেটেড প্রশ্ন, ফিজিওলজি রিলেটেড প্রশ্ন, সব কিছু রিলেটেড প্রশ্ন অপস 20-তে আছে। সেটা আমরা খুবই ভালো করে পড়বো। সাথে অপস 2, 3, 4, 5, 6 এগুলো কোনোভাবেই ভোলা যাবে না। অনেক ইনফরমেশন ঘন ঘন রিভিশনের উপর রাখতে হবে, ঠিক আছে? এরপরে গাইনিতে আসে। গাইনির ক্ষেত্রে গাইনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 11, 12, 13, আর ওইদিকে আমার নিওপ্লাসিয়ার জন্য অনেকগুলো, 18 থেকে 24, ঠিক আছে? এই যে নিওপ্লাসিয়ার 18 থেকে 24, এই চ্যাপ্টার গুলো আপনাকে একটু গুছায় পড়তে হবে। একটু হ্যাফাজার্ডলি দেওয়া আছে। আমাদের 3টা ক্লাস হবে নিওপ্লাসিয়ার উপর, সেই ক্লাসগুলো করবেন, সেখানে নুসরাত আপু তার নোট দেখাবে, সেগুলো রেডি করবেন। এরপর আমি আবার আপনাদের নিওপ্লাসিয়া রিভিউ ক্লাস নিব, সবগুলো চ্যাপ্টার কনসাইজ করে দিব, ঠিক আছে? নিওপ্লাসিয়াটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু গুছানো খুবই টাফ। এতগুলো চ্যাপ্টার সব লাগে না, আবার কিছু কিছু জায়গায় অনেক বেশি লাগে।
সো কতটুকু কোথায় লাগে এটা একসাথে গুছায় পড়াটা একটু টাফ, এখানে আপনাকে একটু সময় দিতে হবে। আর বাকি যে চ্যাপ্টার গুলো বললাম 13, 28, 29, ঠিক আছে, গাইনি এই চ্যাপ্টার গুলো খুবই ইম্পর্টেন্ট। 28, 29 চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন থাকে, এবং 11, 12, 13 হচ্ছে ম্যাক্রো রিলেটেড চ্যাপ্টার, এখান থেকে ম্যাক্রো রিলেটেড প্রশ্ন থাকে। 5, 6, 7, 8 হচ্ছে ফিজিও রিলেটেড চ্যাপ্টার, এখানে ফিজিও রিলেটেড প্রশ্ন থাকবে। আর গাইনি 1, 2, 3, 4 হচ্ছে 1, 2 অ্যানাটমি রিলেটেড, 3, 4 এমব্রায়ো রিলেটেড। ঠিক আছে, এগুলো আপনাকে ভালো করে পড়তে হবে। আচ্ছা, বায়োফিজিক্স রিলেটেড যে চ্যাপ্টার সেগুলো আমি একটু দেখাই। বায়োফিজিক্স হচ্ছে এগুলা আপনার গাইনি 10, 11 আর হচ্ছে অবসের 11, 41। ঠিক আছে, আপনাদের অবসের 11, 12 একসাথে পড়ানো হবে, 11, 12 একসাথে পড়ানো হবে, সেটা আপনারা দেখবেন। এর বাইরে যে বায়োফিজিক্স এর চ্যাপ্টার সেটা হচ্ছে অবস 41, গাইনি 10, 31। এগুলো থেকে আপনি এখন ডিটেলস না পড়ে এক্সাম ওরিয়েন্টেড পড়া পড়বেন, কারণ বায়োফিজিক্সটা এমন একটা টপিক, এখানে 5টার মতো প্রশ্ন থাকবে, তার মধ্যে দেখবেন 2টা থেকে 3টাই পারা যাচ্ছে না, এটা যে কোথায় থেকে দিছে কেউ জানে না, প্রশ্নে কোশ্চেনই বোঝা যাচ্ছে না, অ্যান্সারই বোঝা যাচ্ছে না। সো এখান থেকে আপনি 50% পারবেন, 50% পারবেন না। 50% যেটা পারবেন সেটা আপনি কমন টপিক পড়ে গেলেই পারবেন। সো আমরা হচ্ছে এই চ্যাপ্টার গুলো থেকে এক্সাম ওরিয়েন্টেড করে পড়বো, কমন টপিক গুলো একটু মনে রাখার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের হচ্ছে এমআরসিও যে বই থেকে কিছু প্রশ্ন আসে সেগুলো আপনাদের প্রোভাইড করা হবে, সেগুলো দেখাই দেওয়া হবে। 550 ক্যাথেরিনের এমআরসিও যে পার্ট 1 এর একটা বই আছে, সেখান থেকে আপনাদের প্রশ্ন দেখাই দেওয়া হবে, যেগুলো প্রিভিয়াস সেশনে আসছিল অথবা যেগুলো আসার মতো। ঠিক আছে, সো ওই বইটা কালেকশনে রাখবেন, ওই বইটা আমরা যখন দাগাই দিব তখন শুধু হচ্ছে ওই প্রশ্নগুলো একটু দেখে যাবেন, সেটা শেষের দিকে, সেটা হচ্ছে আমাদের সব ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন শেষের দিকে আপনাদের দাগানো এমআরসিএইচ বইয়ের পিডিএফটা দেওয়া হবে, ঠিক আছে, তখন আপনি সেটা দেখে গেলেই পারবেন। আর হচ্ছে এখন সাথে আপনারা হচ্ছে আমাদের সিনাপসের যে প্রিভিয়াস কোশ্চেনের যে বইটা আছে সেটা সাথে রাখবেন, তাহলে সুবিধা কি হবে, আমাদের প্রিভিয়াস কোশ্চেন গুলো যাতে মিস না যায়। প্রিভিয়াস কোশ্চেন গুলো অবশ্যই ভুল করা যাবে না, যেগুলো ওই টপিক থেকে আসবে সেগুলো যাতে আমার ভুল না হয়। ঠিক আছে, ওইটা অবশ্যই কাছে রাখবেন। তো এই হচ্ছে আপনাদের 4 মাসের মোটামুটি একটা প্ল্যান। এখন বলেন, কারো কোনো প্রশ্ন আছে? যারা হচ্ছে আমাদের অ্যাডমিটেড স্টুডেন্ট না, যারা নিউ জয়েন করেছেন আজকে লাইভে, তারা হচ্ছে এই সাজেশনটা পাওয়ার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যাট বক্সে দিবেন, তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যারা নিউ জয়েন করেছেন তারা সাজেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা চ্যাট বক্সে দিবেন। এসবি বইয়ের সাথে আমাদের আর একটা সাপ্লিমেন্টারি বই থাকে, 2টা বই পেয়েছেন না, এসবি আর হচ্ছে সাপ্লিমেন্টারি বুক। এসবি হচ্ছে প্র্যাকটিসের জন্য, সাপ্লিমেন্টারি বুকের মধ্যে প্রিভিয়াস কোশ্চেন আছে। আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, যদি কার কোনো প্রশ্ন না থাকে আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। অ্যাডমিটেড যারা আছে তাদের গুগল ড্রাইভের লিংকে এই সাজেশনটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ।